শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টা রেবায় আবারও স্বাগত। বন্ধুরা, কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের লেখা সহযাত্রী আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছিলাম। আগের দিন আপনারা শুনেছেন সহযাত্রী প্রথম অংশ। বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত গল্পটির প্রথম অংশ শোনেননি তাদের কাছে অনুরোধ রইল আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে গল্পটির প্রথম অংশ শুনে নেওয়ার জন্য। আসুন তাহলে শুরু করছি গল্পের পরবর্তী এবং অন্তিম পর্ব। সতীনাথ সিদ্ধান্ত বদল করলেন। না, এরপর আর এখানে থেকে যাওয়ার কোনো কারণ নেই। চন্দ্রনাথ স্তব্ধ। আজ সন্ধেবেলা যে মেয়ে বিয়ের কোণে হয়ে এখানে এসে বসেছিল তার সঙ্গে বিন্দু মাত্র মিল নেই এই মেয়ের। তার মনে হচ্ছিল কথাগুলো দিয়া তাকে উদ্দেশ্য করেই বলছে, যেন সেই অপরাধী। তার বাবা যা বলেছেন এবং করতে চেয়েছেন তার মধ্যে যেমন কোনো অন্যায় চন্দ্রনাথ দেখতে পাচ্ছিল না, তেমনি দিয়ার কথাগুলোকে তো অস্বীকার করতে পারছে না। মৃত্যু সংবাদ শোনা মাত্র এদের শোকার্ত দেখে ওরা যদি কাউকে বিরক্ত না করে শিলিগুড়িতে চলে যেত তাহলে কি সেটা শোভন হতো? পরে বলা হতো। বিপদ দেখে তারা পালিয়ে গিয়েছে। বিয়েটা যখন প্রায় শেষ তখন বাকিটুকুর ব্যাপারে কথা বলার পরিস্থিতি এখন নয়, তা জেনেও সতীনাথ বাধ্য হয়েছেন। বরযাত্রীদের বয়স্ক মানুষরা চাইলেন ওপর ওপর একটা কথা হয়ে যাক তাদের সঙ্গে, যারা শোকে ভেঙে পড়েননি। বাবা সেটুকুই বলেছেন। 3 দিন বাদে নিয়ে যাওয়াটা হয়তো একটু বাড়াবাড়ি। সেটা তার বাবার প্রস্তাব কিনা তা তখনও চন্দ্রনাথ জানে না, কিন্তু ওইভাবে ছুটে এসে তাকেই কাঠগড়ায় দাঁড় করানোটা কি উচিত হয়েছে? দিয়া বলে পাঠাতে পারত যে সে এবারই রসদ শেষ না হলে যাবে না। এরকম ছুটে এসে আক্রমণ করা কি শোভন হলো? তার উপর ওই শেষ শব্দ দুটো, কিসের আশায়? প্রশ্নটা চন্দ্রনাথকে বিদ্ধ করেছিল। যাওয়ার ব্যাপারে তো সে কিছুই জানে না। দিয়াকে যদি 3 দিন পরে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় তাহলে তার কোন আশা পূর্ণ হবে? যার 2 ভাই 3 দিন আগে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তার সঙ্গে নিশ্চয়ই প্রেমের সংলাপ বলা যায় না, রসরসিকতার কথা ভাবা যায় না। দিয়া কি ভাবছে? বিয়ের পর স্বামী হিসেবে সে স্ত্রীর শরীরকে পাবে, এই আশায় 3 দিন পরে নিয়ে যেতে চাইছে। কিরকম গুলিয়ে উঠল চন্দ্রনাথের সমস্ত শরীর। সে কোনো মতে বলল, বাবা চলো। বাসে ওঠার পরেও সতীনাথবাবুর মনে ইতস্তত ভাব ছিল। হাজার হোক মেয়েটা ছেলে মানুষ, শোকে মাথা ঠিক না থাক ওরকম গলায় কথাগুলো বলেছে, ওর কথা ধরা কি ঠিক হচ্ছে? তারা যেখানে থেকে যাওয়াই উচিত কাজ হতো। তিনি দেখলেন ছেলের গাড়ি বেরিয়ে গেল। ওখানে ছেলে ছাড়া তার বন্ধু বান্ধবরা রয়েছে। একা কি সিদ্ধান্ত নেবেন বুঝতে না পেরে তিনি ফিরে গেলেন শিলিগুড়িতে। ছুটান্ত গাড়িতে বন্ধুরা যখন দিয়ার সমালোচনায় মুখর তখন চন্দ্রনাথ এক কোণে চুপচাপ বসেছিল। যতই আচমকা শোকে ওরা ভেঙে পড়ুক না কেন, বিয়ের কোণের ওইভাবে ছুটে এসে অভিযোগের আঙ্গুল তলাকে কেউ সমর্থন করতে পারছিল না। একজন বলল, কি মনে করেছে, ফিল্ম স্টার নাকি? চন্দ্রনাথের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কিসের আশায়? এর চেয়ে অপমান আর কিসে করা যায়? চন্দ্রনাথ কিছু বলছিল না। বন্ধুরা আবিষ্কার করল তাদের খিদে পেয়েছে। বাড়ি ফিরে খাবার পাবে কিনা সন্দেহ। অতএব পথের পাশে একটা ধাবার সামনে গাড়ি দাঁড় করানো হল। এক বন্ধু চন্দ্রনাথকে জিজ্ঞাসা করল, তোর কাছে টাকা আছে তো? গাড়িতে বসেই চন্দ্রনাথ মাথা নাড়ল, না। সে কি রে, বিয়ে করতে গিয়েছিস পকেটে টাকা নামিয়ে? আরেকজন বলল, ধুত, ও কেন টাকা নিয়ে বেরোবে? বাজপেয়ী বা বুদ্ধদেব ভট্টাচার্য যখন কোথাও যায় তখন কি মানিব্যাগ নিয়ে বের হয়? খরচা সামলাবার জন্য প্রচুর লোক থাকে। চাদুর অবস্থা আজ ওদের মতো। ঠিক আছে, অর্ডার দে, আমি ধার দিচ্ছি। আজ তো আমাদের চাদুর অ্যাকাউন্টে খাওয়ার কথা। বরযাত্রীদের বাস এসে গেল। এরা খাওয়া দাওয়া করছে শুনে ওই বাসের যাত্রীরাও নেমে পড়ল। বন্ধুদের অনেক অনুরোধেও চন্দ্রনাথ খেতে রাজি হলো না। তার শরীর গোলাচ্ছে, ছেলে অভুক্ত থাকছে, তাই তিনিও খাবেন না বলে সতীনাথ বাসেই বসে থাকলেন। শ্রাদ্ধের চিঠি এসেছিল ডাকে। 2 দিন আগে জলপাইগুড়ি থেকে পোস্ট করা হলেও সেটা 50 কিলোমিটার পার হতে এতটা সময় নিল। সতীনাথ খাম খুলে দেখলেন শ্রাদ্ধ সেই দিনই।
ইতিমধ্যে তিনি জেনে গিয়েছিলেন দুর্ঘটনার মৃত্যু হলে সাধারণত 3 দিনেই কাজ হয়ে থাকে। সেটা চিঠি ছাপিয়ে কাউকে জানাবার সময় থাকে না। কিন্তু ওরা যে স্বাভাবিক মৃত্যুর পরে যে পদ্ধতিতে শ্রাদ্ধ করা হয় তাই করবেন সেটা তিনি বুঝতে পারেননি। চিঠি পড়েই জানলেন আজই শ্রাদ্ধ। সতীনাথের মনে হলো চিঠিটা যখন এসেছে তখন তার যাওয়া উচিত। এখন সকাল 11টা। এখনই রওনা হলে জলপাইগুড়িতে 12:30টার মধ্যে দিব্যি পৌঁছানো যাবে। কিন্তু তার স্ত্রী প্রশ্নটা তুলল, তুমি কেন যাবে? হাজার হোক একটা আত্মীয়তা তৈরি হয়েছে, নিমন্ত্রণ চিঠি পাঠিয়েছেন, আমি শ্রাদ্ধ বাড়িতে খাই না, কিছু ফুল দিয়ে আসব। সতীনাথ বললেন, আশ্চর্য, তোমার মান অপমান বোধ নেই? বিয়ের কোণে ওরকম ভাবে অপমান করলো, তারপরেও তুমি যাওয়ার কথা ভাবছ? সেদিন না হয় সবাই আপসেট ছিল, পরে তো মেয়ের বাপ শুনেছে যে মেয়ে কি ব্যবহার করেছে। নিজে না আসুন, একটা চিঠি লিখে দুঃখ প্রকাশ করেছেন? করেননি। আর এ কিরকম নেমন্তন্ন, শেষ মুহূর্তে একটা খাম ডাক বাক্সে ফেলে দিয়েছে। এমন কিছু দূর নয়, 1 ঘন্টার রাস্তা, ওদের কেউ আসতে পারল না, এইভাবে ডাকে চিঠি ছুড়ে দিল, কিরকম ভদ্রতা! স্ত্রীর কথা উপেক্ষা করতে পারলেন না সতীনাথ। আগামীকাল কলকাতায় চলে যাবে চন্দ্রনাথ, তার ছুটি শেষ হয়ে এসেছে। কথা ছিল নতুন বউকে নিয়ে সে ফিরে যাবে, সঙ্গে যাবে ওর মা। সল্টলেকে যে ফ্ল্যাট সে ভাড়া করে এসেছে সেখানে সংসার চালু করতে সাহায্য করবেন তিনি। সেসব করে 3-7 বাদে ফিরে আসবে। এখন এসব পরিকল্পনা শিখে উঠেছে। চন্দ্রনাথ তার মাকে বলেছে একার জন্য ফ্ল্যাটটা রাখার কোনো মানে হয় না, কিন্তু সতীনাথ তাকে নিষেধ করেছেন, আরও কিছুদিন দেখা যাক। সত্যব্রতবাবুর মেয়ে দিয়ার খবর সতীনাথবাবুরা জানতেন না। মাস 6 আগে সত্যব্রতবাবুর এক আত্মীয়, যিনি সতীনাথের প্রতিবেশী, মেয়েটির খবর দেন, ছবি দেখান। দেখে শুনে ভালো লাগে সবার। টেলিফোনে সত্যব্রতবাবুর সঙ্গে আলাপ হয়। তারপর স্ত্রীকে সঙ্গে নিয়ে দেখে আসেন দিয়াকে। সুন্দরী তো বটেই, ব্যবহার কথাবার্তায় মুগ্ধ হন তারা। ছেলেকে খবর পাঠান। কলকাতা থেকে ছবি দেখে ছেলে জানায় মা বাবার উপর তার আস্থা আছে, ছবিও ভালো লেগেছে, তাই তার আলাদা গিয়ে দেখার কোনো প্রয়োজন নেই। খবরটা শুনে সত্যব্রতবাবু প্রথমে খুশি হন, কিন্তু 2 দিন বাদে জানান যে মেয়ে ছেলেটিকে দেখতে চাইছে। বাড়ির অন্যান্য মেয়েরাও একই কথা বলছে। অতএব চন্দ্রনাথকে আসতে হলো। 2জন বন্ধুকে সঙ্গে নিয়ে সে জলপাইগুড়িতে গেল। সতীনাথ শুনেছেন চন্দ্রনাথের সঙ্গে কথা বলেছেন বাড়ির মেয়েরা এবং দিয়ার বান্ধবীরা। দিয়া শুধু চায়ের ট্রে সামনে রেখে বলেছে, কতটা চিনি দেব? শুনে খুশি হয়েছিলেন সতীনাথ। শুধু তার স্ত্রী বলেছিলেন, এটুকু জানার জন্য ছেলেটাকে কলকাতা থেকে নিয়ে এলো, অদ্ভুত। সতীনাথ বলেছিলেন, বাপ, তোমার ছেলে বোবা কিংবা খোঁড়া হতে পারে, ওর ছবি দেখে সেটা বোঝা যাবে? বেশ করেছে সামনাসামনি দেখেছে। কেন, তোমাকে দেখতে আমি যাইনি? 3 দিন বাদে দিয়ার আসা সম্ভব ছিল না, কথা সতীনাথবাবু এখন মেনে নিচ্ছেন। কিন্তু শ্রাদ্ধ শান্তি চুকে যাওয়ার পর নিশ্চয়ই ওর এখানে আসতে কোনো বাধা থাকবে না। যে কাজগুলো বাকি আছে সেগুলো সেরে ফেলা দরকার। এক্ষেত্রে চন্দ্রনাথের উপস্থিতির প্রয়োজন, অথচ কবে সেটা সম্ভব হবে না জানলে ছেলেকে তিনি শিলিগুড়িতে থাকতে বলতেও পারছেন না। এখন ছেলের জীবনের এই দুর্ঘটনার জন্য নিজেকেই তিনি দায়ী করছেন। প্রথমত, এখানে যদি সম্বন্ধ না করতেন তাহলে ওই কাণ্ড হতো না। যে কোনো মানুষের জীবনে বিয়ে একটা দারুণ রোমাঞ্চকর এবং আনন্দের ব্যাপার। চন্দ্রনাথকে সেটা করতে গিয়ে অপয়া অপবাদ শুনতে হলো। বিয়ে বাড়ি থেকে চলে আসতে হলো বউকে ফেলে। সত্যব্রতর অনুরোধ মনে রেখে যদি তিনি চন্দ্রনাথকে 5:30টার মধ্যে জলপাইগুড়িতে পৌঁছতে রওনা না করিয়ে দিতেন তাহলে হয়তো ওই দুর্ঘটনা ঘটত না। তিনি খবর নিয়ে জেনেছেন বাইপাসের রাস্তায় ওরা উন্মাদের মতো গাড়ি চালাচ্ছিল। যে রাস্তায় ঘন্টা 50 কিলোমিটার স্পিড তোলা মুশকিল হয় সেখানে ওরা 90তে গাড়ি চালাচ্ছিল। তাই হঠাৎ বাঘখোড়ার মুখে একটা লরি দেখে আর সামলাতে পারেনি। বোঝাই যাচ্ছে ওরা বরের গাড়িটাকে ধরার চেষ্টা করছিল। তাছাড়া সত্যব্রতবাবুর ছেলে ফিরে যাওয়ার সময় বলেছিল ওদের গাড়িতে জায়গা আছে, বরযাত্রীদের কেউ কেউ ইচ্ছে করলে যেতে পারে। যদি তখন ছেলেপক্ষের 2-4 জনকে সতীনাথ ওদের সঙ্গে পাঠাতেন তাহলে তারা ওদের আসতে চালাতে বাধ্য করতেন এবং তাহলে চন্দ্রনাথের কপালে ওই দুর্ভোগ ঘটত না। পুত্রশোক সহ্য করা কঠিন,
তার ওপর একসঙ্গে দুটো ছেলের অকালে চলে যাওয়া সামলাতে পারছিলেন না সত্যব্রত এবং তার স্ত্রী। ওদের যে বন্ধুটি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ছিল, সে ক্রমশ বিপদমুক্ত হয়েছে। অনেকগুলো হাড় ভেঙে গেলেও প্রাণে বেঁচেছে। সে যখন কথা বলার মতো অবস্থায় এসেছে, তখন গোবিন্দ গিয়ে দেখা করে সব শুনেছিল। ইন্দ্রনীল গাড়ি চালাচ্ছিল, বন্ধুদের নিষেধে সে কান দেয়নি। মোড় ঘোরার সময় আচমকা লরি দেখতে পেয়ে আর স্টিয়ারিং এর ওপর কন্ট্রোল রাখতে পারেনি। কিভাবে কিসের সঙ্গে গাড়িটার সংঘর্ষ হয়, এটা ছেলেটির মনে নেই। নিজের ভাইয়ের এবং বন্ধুর মৃত্যুর জন্য বড় ছেলে দায়ী, এই কথাটা বোধহয় শোকের মাত্রা কিছুটা কমিয়ে দিল। শ্রাদ্ধ শান্তি চুকে গেলে যখন চারপাশ প্রায় শূন্য, তখন গোবিন্দ বিদায় নিতে চাইল। সে 3 দিনের ছুটি নিয়ে দিদির বাড়িতে এসে 2 সপ্তাহের বেশি কাটিয়ে দিয়েছে। ফিরে যাওয়ার আগের বিকেলে ইজি চেয়ারে শুয়ে থাকা সত্যব্রতর কাছে গিয়ে সে প্রসঙ্গটা তুলল। জামাইবাবু, দিয়ার ব্যাপারে কিছু ভাবলেন? সত্যব্রত তাকালেন, তারপর মাথা নাড়লেন। জানি না। গোবিন্দ বলল, জানি না বললে তো হবে না, সেদিন আমরা সবাই উত্তেজিত ছিলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, ওদের কোনো দোষ ছিল না। সতীনাথবাবু থাকতে চেয়েছিলেন সেই রাত্রে, এটা কম কথা নয়। তাছাড়া দিয়ার তো বিয়ে শেষ হয়ে এসেছিল। এখন বলতে গেলে ও ওই বাড়ির বউ। বাকি ব্যাপারটা শেষ করে ফেলা দরকার। সত্যব্রত স্ত্রী কথাগুলো শুনছিলেন, বললেন, ঠিক বলেছিস তুই। শেষ পর্যন্ত তো ওকে ওই বাড়িতেই যেতে হবে। আমরা তো মেয়ের বিয়ে অন্য কোনোখানে দিতে পারবো না। সত্যব্রত বললেন, মেয়ে কি বলছে? গুম হয়ে বসে আছে। কেঁদে ফেললেন সত্যব্রত স্ত্রী। ওর বিয়ে না হলে ভাই দুটো মারা যেত না বলে প্রায় কান্নাকাটি করছে। সত্যি তো, সত্যি কথাই। গোবিন্দ বলল, দিদি, কেউ কারো জন্য দায়ী নয়। এ হলো ভবিতব্য। কপালে লেখা ছিল। আমি বলি কি, পুরুতমশাইকে জিজ্ঞাসা করো এক্ষেত্রে কালাসোর্স লাগবে কিনা। না লাগলে বাকি কাজটা শেষ করো। সত্যব্রত বলল, এছাড়া আর উপায় কি? তুমি থাকতে থাকতে যদি কাজটা হয়ে যেত। অসম্ভব। গোবিন্দ মাথা নাড়ল। আমার চাকরি চলে যাবে। মুশকিল হলো, বিয়ের দিন সংবাদটা শোনার পর তো আমরা ওদের সঙ্গে ভালো ব্যবহার করিনি। হ্যাঁ, একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। শোকে দুঃখে মাথা তো ঠিক থাকে না। গোবিন্দ বলল, আমার তখন ওই অবস্থা, আর কেউ একটু ভালোভাবে কথাও বলেনি। তার ওপর দিয়া নাকি মুখের ওপর যা তা বলে দিয়েছে। সত্যব্রত বিড়বিড় করলেন, আমি তো বলেছিলাম শ্রাদ্ধের নেমন্তন্ন করতে কাউকে পাঠানো উচিত। গোবিন্দ বলল, কে যাবে? আমার তো এই অবস্থা। তুমি 10 দিক সামলাচ্ছ। এখন ভয় হচ্ছে ওদের এসব কথা বলতে গিয়ে আবার অপমানিত না হই। সত্যব্রত নিঃশ্বাস ফেললেন। গোবিন্দ হাসল, ভুল ভাবছেন। ওদের ছেলের বউ, ওরা নিশ্চয়ই ঘরে নিয়ে যাবেন। সত্যব্রত স্ত্রীকে বললেন মেয়েকে ডেকে দিতে। মেয়ে এলো, পরনে সাদা শাড়ি। এতদিন দূরে দূরে ছিল। সত্যব্রত দেখলেন এই কদিনে মেয়ের চেহারা খুব খারাপ হয়ে গিয়েছে। লক্ষ্য করলেন ইয়তির কোনো চিহ্ন ওর শরীরে নেই। সত্যব্রত বললেন, আয় মা, এখানে এসে বস। মেয়ে বসল। সত্যব্রত বললেন, এবার তো ওদের খবর পাঠাতে হয়। কাদের? দিয়া মুখ খুলল। শিলিগুড়ির কথা বলছি। কেন? বাহ, বিয়ে তো প্রায় শেষ হয়ে এসেছিল। তুই তো এখন ওদের বাড়ির বউ। তোকে কবে কিভাবে নিয়ে যাবে তার জন্য কথা বলা দরকার। তুমি একটা ভুল করছো বাবা। দিয়া স্পষ্ট বলল, ভুল? কি ভুল? আমি কারো পুত্রবধূ অথবা কারো স্ত্রী নই। গোবিন্দ চুপচাপ শুনছিল। আহা, একটুখানি বাকি ছিল তো। শুভদৃষ্টি মালাবদল তো হয়ে গিয়েছিল। মন্ত্রতন্ত্র পড়া চলছিল। 5 জনে সাক্ষী থেকে যে বিয়ে হয়নি বললেই হলো। বাকি কাজ একটা ভালো দিন দেখে সেরে নিলেই হবে। দিয়া মাথা নাড়ল। আমি তো মনে করি না। প্রথম কথা, এই মঞ্চ পড়া বিয়ে সম্পন্ন হয়নি। হলেও এই বিয়ে আইনি স্বীকৃতি পেত না। এখন তো আইনসঙ্গত বিয়ে মানে মঞ্চ পড়া বিয়ে নয়। বেশ তো, ওদের বলবো প্রথমে শৈশাবত করে নিয়ে তারপর মন্ত্র পড়তে। সত্যব্রত মেয়ের কথায় বেশ অসহায় বোধ করছিলেন। আমার পক্ষে সেটা করা সম্ভব নয় বাবা। দিয়া উঠে দাঁড়ালো। সে কি, কেন? এখানে বিয়ে হলে আমি সুখী হব না। কেবলই মনে হবে এই বিয়ের জন্য আমার ভাই দুটো মরে গেল। ওদের কথা মনে পড়লে আমি কি করে ভালো থাকব? অসম্ভব।
গোবিন্দ বলল, আশ্চর্য, তোর ভাইয়েরা কি ফিরে আসবে? শোক কি তোর একার? আমাদের কথা ছেড়ে দে, তোর বাবা মায়ের কথা ভাব। ভেবেছি, কিন্তু তোমরাই সেই রাত্রে চিৎকার করে বলেছিলে ওই লোকটা অপয়া। অপয়া কিনা জানি না, কিন্তু খবরটা আসার পর এবাড়ির সবাই শোকে ভেঙে পড়ার পরও ওরা ছাদনাতলায় দাঁড়িয়েছিল কিসের আশায়? আমাকে নিয়ে যেতে চেয়েছিল কেন? আমার রক্তমাংসের শরীরটার কথা ওরা ভেবেছিল, মনটার কথা ওদের ভাবনায় আসেনি। যে লোকটা আধ ঘন্টা ধরে আমার পাশে মন্ত্র পড়ল, শুভদৃষ্টি আর মালা বদল করলো, ঘটনাটা জানার পর একবারও আমার কাছে এসে সমব্যথা জানালো না। না, অসম্ভব, আমার পক্ষে ওখানে যাওয়া সম্ভব নয়, দিয়া বলল। দুটো মত হয়ে গেল। একদল বলছে বিয়ে সম্পূর্ণ হয়নি, শৈশবত হয়নি যখন, তখন দিয়া চন্দ্রনাথের স্ত্রী নয়। আর একদল বলছে সম্পূর্ণ না হোক, মালা বদল তো হয়ে গেছে সবার সামনে, মন্ত্র যখন পড়া হয়েছে তখন সে হিন্দু মতে ওই বাড়ির বউ। এখন আইনের চোখে এটা বিয়ে বলে না মানলেও ধর্মের কথা ভাবলে মানতেই হবে। অবশ্য একটা রেশন কার্ড, একটা পাসপোর্ট, একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে যে কাগজটা দরকার হবে তা দেওয়া যাবে না। এতে জোর পেল প্রথম দল। যদি বনিবানা না হয়, যদি ওরা পরে অত্যাচার করে, তাহলে তো মামলা করাও যাবে না। কোর্ট কি মন্ত্র পড়া বিয়ে মানবে? তারাও তো সার্টিফিকেট দেখতে চাইবেন। ডিভোর্সের মামলা করে ক্ষতিপূরণ চাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। তাছাড়া ছেলে মেয়ে হলে তাদের বাবা মায়ের বিয়েটা নিয়েও প্রশ্ন উঠবে। এই আইন চালু হওয়ার আগে যা হওয়ার তা হয়ে গিয়েছে, এখন তা অচল। গোবিন্দ চলে গেল তার কর্মস্থলে। সত্যব্রতবাবু অনেক ভেবেও একটা চিঠি লেখার ভাষা খুঁজে পেলেন না। সতীনাথবাবুকে কি করে জানাবেন যে তার মেয়ের সিদ্ধান্তই? ভাবলেন অপেক্ষা করা ভালো। ও পক্ষ থেকে যদি প্রস্তাব আসে তাহলে এই কথাগুলো বলা যাবে। চন্দ্রনাথ চলে গেছে কলকাতায়। সতীনাথবাবুর বাড়িতে কারো মৃত্যু হয়নি, কিন্তু আবহাওয়া মৃত্যু শোকের চেয়ে কম নয়। এরকম বিভ্রাট কখনো হবে কেউ কল্পনা করেনি। শেষ পর্যন্ত তিনি স্ত্রীর সঙ্গে কথা বললেন। কি করা যায়? কি আর করবে? যাদের মেয়ে তাদের কোনো গরজ নেই, ওদের এখন কালো ওষুধ চলছে। একটা বছর, মেয়ের তো কুচ্ছান্তর হয়ে গিয়েছিল, তার আবার 1 বছর কি? চন্দ্র যাওয়ার সময় কিছু বলে গেছে? কি আর বলবে? অপমানে মুখ কালো হয়ে গেছে ওর। ওর বন্ধুরা আমাকে বলেছে মাসিমা, ভাইয়ের মৃত্যুতে শোক পাওয়া স্বাভাবিক, কিন্তু বিয়ের কোণে ওই রকম গলায় চন্দ্রকে বলেছে কিসের আশা অপেক্ষা করছে। এটা চন্দ্র মেনে নিতে পারছে না। স্ত্রী বললেন, স্বাভাবিক, খুব স্বাভাবিক। সতীনাথ মাথা নাড়লেন। তবু আমার মনে হয় একবার কথা বলা দরকার। ভাবছি চিঠি দেব। চিঠি এলো। সত্যব্রত কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকলেন। গোবিন্দ চলে গেছে তার কর্মস্থলে। স্ত্রীকে ডাকলেন কাছে। একান্ত ব্যক্তিগত ব্যাপারে এখন স্ত্রী ছাড়া আর কার সঙ্গে পরামর্শ করবেন? বললেন, শিলিগুড়ি থেকে চিঠি এসেছে, ওরা আমাদের মতামত জানতে চাইছে। কি লিখেছে গো? স্ত্রী দুধে উকিলের মতো জিজ্ঞাসা করলেন। প্রিয় বরেশ্বর, আপনার পাঠানো শ্রাদ্ধানুষ্ঠানের কার্ড আমি একটু দেরিতে পেয়েছি। যখন পেয়েছি তখন আর কিছু করার সময় ছিল না। আপনার এই শোকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার জানা নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন তিনি ওদের শান্তিতে রাখেন। শোক দুঃখ পৃথিবীতে থাকলে সহ্য করতেই হবে, এবং তা সত্ত্বেও মানুষ তার কর্তব্য করে যায়। আমাদের এই কর্তব্য এখনো শেষ হয়নি। এই ব্যাপারে আপনার অভিমত জানতে আমি আগ্রহী। গোত্রান্তর ইত্যাদির দোহাই হয়তো শাস্ত্রমতে দিয়ে কাজ করা যায়, কিন্তু আমি তাতে বিশ্বাসী নই। মনের সাই হলো আসল কথা। আপনি নিশ্চয়ই এই অবস্থা বেশি দিন চলুক তা চান না। আমরা সবাই মনে করি যে আপনার কন্যা আমাদের পরিবারের একজন সদস্য। সেটাকে আইনসম্মত এবং বাকি আচার অনুষ্ঠান করার জন্য একটি দিন ঠিক করা দরকার। আমার পুত্র এখন কলকাতায়, তার ছুটি খুব কম। তবুও আপনার মতামত জানতে পারলেই তাকে এখানে আসতে লিখব। আপনার এবং আপনার পরিবারের সবাইয়ের মঙ্গলাকাঙ্ক্ষী। চিঠিটা ভাঁজ করলেন সত্যব্রত। সহ্য করতে হয়, হুশ করে উঠলেন সত্যব্রত স্ত্রী। নিজের ছেলে মারা গেলে দেখতাম কি করে সহ্য করে। একটু চুপ করে থাকলেন সত্যব্রত, তারপর জিজ্ঞাসা করলেন, কি লিখব? মুখ নিচু করে রইলেন স্ত্রী। তুমি কি চাও? সত্যব্রত জিজ্ঞাসা করলেন। দেখো,
আমি তো ওদের ব্যবহার কিছু খারাপ দেখছি না, শুধু ওই রাত্রে দিয়াকে নিয়ে যেতে চাওয়ার কথা বলা ছাড়া। কিন্তু মেয়েকে জোর করে পাঠাতে চাইছো না? কি করে সম্ভব? আজকালকার মেয়ে পড়াশুনো করেছে, তাছাড়া তাছাড়া কি? তোমাকে বলা হয়নি, মাস 8 আগে ও ব্যাংকের পরীক্ষায় বসেছিল, তুমি জানো? সেই পরীক্ষার ফল এসেছে। ওকে কলকাতায় যেতে বলেছে এই মাসের 28 তারিখে। কবে এই চিঠি এলো? শ্রাদ্ধের দিন। তখন আর মাথায় ছিল না। সে কি যেতে চাইছে? হ্যাঁ, বেশ জোর করছে। আশ্চর্য! মেয়েকে চাকরি করতে কলকাতায় পাঠাবে তুমি? আমি পাঠাচ্ছি না, কিন্তু তুমি ভবিষ্যতের কথা ভাবো। ও শিলিগুড়িতে কখনোই যাবে না। এই অবস্থায় নিশ্চয়ই ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবো না আমরা। মেয়েটার কি হবে? আমরা যতদিন থাকবো ততদিন না হয় কোনো সমস্যা হবে না, তারপরে? তাছাড়া চোখের সামনে ও আর 5টা মেয়ের থেকে আলাদা হয়ে থাকবে, এটা দেখতে পারবে? তার চেয়ে ও যদি চাকরি করে ভালো থাকে তো থাকুক না। মেয়েকে ডেকে পাঠালেন সত্যব্রত। তার কিছুই ভালো লাগছিল না। বরাবরই তিনি শান্তিপ্রিয়। ছেলেরা বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে, মেয়ের বিয়ে হবে ভালো পরিবারে, স্বামীর সঙ্গে সুখে থাকবে, এরকম ভাবনা ভেবে এসেছেন। সব কিরকম হয়ে গেল। ডেকেছ? মেয়ে এসে দাঁড়ালো। শুনলাম কলকাতায় যেতে চাইছো? সত্যব্রত বললেন, হ্যাঁ, ব্যাংকের পরীক্ষায় পাশ করেছি। আমাকে তো বলনি। মেয়ে মাথা নিচু করে বলল, বলতাম। কার সঙ্গে যাবে? সত্যব্রত জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়ে উঠবে? এখনো কিছু ভাবিনি। এই চাকরিটা পেলে তুমি আর অন্য কিছুর কথা ভাববে না? না, আমার পক্ষে সম্ভব নয়। ওরা চিঠি লিখেছেন, তাহলে ওদের জানিয়ে দিই যে ইচ্ছে করলে ছেলের বিয়ে অন্য জায়গায় দিতে পারেন। অবশ্য হিন্দু মতে চন্দ্রনাথের সঙ্গে আর কেউ মেয়ের বিয়ে দিতে চাইবে কিনা জানি না। এটা তো ওদের সমস্যা বাবা। সত্যব্রত আর কথা বাড়ালেন না। কিছুক্ষণ বাদে তিনি চিঠি লিখলেন। মেয়ের ইচ্ছের কথা জানিয়ে দিলেন অনেক দুঃখ প্রকাশ করে। চিঠি এবং হীরের আংটি আর দুল পাঠিয়ে দিলেন লোক মারফত। দিয়া চাকরি পেল। কলকাতায় নয়, বোলপুরের একটি ব্যাংকে তার পোস্টিং হলো। সত্যব্রতকে যেতে হলো স্ত্রীকে সঙ্গে নিয়ে। শান্তিনিকেতনের পূর্বপল্লীতে সত্যব্রতরা বন্ধু থাকেন। তার বাড়িতে প্রচুর জায়গা। সত্যব্রত চেয়েছিলেন বন্ধু মেয়েকে পেইং গেস্ট হিসেবে রাখুন, কিন্তু তিনি রাজি হলেন না। তার সন্তান নেই, বন্ধুর মেয়ে তো নিজের মেয়ের মতো। শেষ পর্যন্ত ঠিক হলো দিয়া ও বাড়িতে থেকে নিজের রান্না নিজেই করে নেবে। সত্যব্রত নিশ্চিন্ত হলেন। চাকরি পেয়ে স্বাবলম্বী হওয়া দিয়ার জীবনটাকে স্বাভাবিক করে দিল। চাকরি পেয়ে স্বাবলম্বী হওয়া দিয়ার জীবনটাকে স্বাভাবিক করে দিল। সে অনেকবার এ নিয়ে ভেবেছে। বিয়ের দিন যদি দুর্ঘটনা না ঘটত তাহলে তাকে এতদিনে চন্দ্রনাথের স্ত্রী হয়ে কলকাতায় থাকতে হতো। তার কোনো অর্থনৈতিক স্বাধীনতা থাকত না। এই চাকরিটা নিয়ে বোলপুরে আসতে নিশ্চয়ই চন্দ্রনাথ তাকে অনুমতি দিত না। অনুমতি নেওয়া মানে আরেকজনের অধীনে থাকা। দুই ভাই জীবন দিয়ে তাকে সেই বাধ্যবাধকতা থেকে বাঁচিয়ে দিল। দিয়া সুন্দরী, ভালো কথা বল। সৌভাগ্যক্রমে তাদের বোলপুরের ব্রাঞ্চের সমস্ত কর্মী বিবাহিত, ফলে স্বস্তিতে কাজ করতে পারত দিয়া। চটপট কাজ শিখে নিয়েছিল সে। কিন্তু ক্রমশ সে আবিষ্কার করল বিবাহিত পুরুষরাও সবসময় নিরাপদ নয়, বিশেষ করে যাদের স্ত্রী সঙ্গে থাকেন না। ম্যানেজার ভদ্রলোকটি সেই শ্রেণীর। ছেলের পড়াশোনার জন্য ওর স্ত্রী থাকেন কলকাতায়। ভদ্রলোক প্রত্যেক শনিবার কাঞ্চনজঙ্ঘা ধরে কলকাতায় যান, সোমবারই ফিরে আসে। কিন্তু একটু একা পেলেই তার কাছে হা হুতাশ করা আরম্ভ করেছেন। স্ত্রীর সঙ্গে কত কষ্টে যে মানিয়ে আছেন তাই বোঝাতে চান। ব্যাপারটা বুঝতে অসুবিধে হয়নি দিয়ার। মাত্র কয়েক মাস আগে হলে হয়তো ভদ্রলোকের জন্য ওর কষ্ট হতো, কিন্তু নিজের জীবনের পালাবদল ওকে সতর্ক করে দিয়েছে, কিভাবে পা ফেলতে হয় তা শিখিয়েছে। এবং এই শিক্ষা থেকেই ভদ্রলোককে না চটিয়ে ও নিজেকে সরিয়ে রাখতে পেরেছে। এই চাকরি তার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। তবু ছুটির পর পূর্বপল্লীর রাস্তায় হাঁটার সময় বিকেলের শেষ আলো দেখে মন বিষণ্ণ হয়ে যায়। কিরকম একটা খারাপ লাপায় আক্রান্ত হয়। বাবার বন্ধু রোজ সন্ধেবেলায় এসরাজ নিয়ে বসে। রবীন্দ্রনাথের পুজো পর্বের গানগুলো চমৎকার বাজে তার গলায়। দিয়া তাই শোনে, শুনলে মন ভালো হয়ে যায়। এই কাহিনী এভাবেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু চন্দ্রনাথের সঙ্গে দিয়ার দেখা হলো। বছরখানেক বাদে জলপাইগুড়িতে ফিরছিল দিয়া।
দিন চারেকে ছুটি পাওয়া গিয়েছে। দার্জিলিং মেলে AC2 টায়ারে টিকিট কেটেছিল সে। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে হলদিবাড়ি লোকাল ধরেই জলপাইগুড়িতে যাবে। রাত 9:30টার পর দার্জিলিং মেল বোলপুর স্টেশনে এসে পৌঁছয়। কুলি তার মালপত্র সিটের নিচে ঢুকিয়ে দিয়ে টাকা নিয়ে চলে গেলে পর্দা সরালো দিয়া। 4 জনের বাত, 2জন বয়স্ক পুরুষ এবং মহিলা বসে আছেন এক পাশে। তৃতীয়জন নেই। দিয়া বসতেই ভদ্রমহিলা তার দিকে তাকালেন। শিলিগুড়ি যাবেন? না, জলপাইগুড়ি। বোলপুরেই থাকেন? হ্যাঁ, চাকরি করি এখানে। উত্তরটা দিয়ে দিয়া বুঝল মহিলা একটু কৌতূহলী ধরনের। ভদ্রলোক বললেন, দেখেছ আজকাল মেয়েরা কত স্মার্ট হয়ে গেছে। তোমাদের তোমরা আমাদের পরাধীন করে রেখেছিলে, তাই আমরা পারিনি। মহিলা গম্ভীর হলেন। এই সময় ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ল। AC কামরায় বসলে জানালা দিয়ে বাইরেটা ভালো করে দেখা যায় না। তার উপরে এখন রাত। দিয়া খাওয়া দাওয়া করেই স্টেশনে এসেছিল। এখন শুয়ে পড়লেই হয়। তার উপরের বাত। সে যখন উঠবো করছে তখন তৃতীয় যাত্রী ফিরে এলো। তার দিকে তাকাতেই চমকে উঠল সে। গল্প উপন্যাসে যা হয় তা জীবনে সচরাচর ঘটে না। লোকটার চেহারা একই আছে, কিন্তু তার দিকে তাকাচ্ছে না লোকটা। একপাশে এসে বসল গম্ভীর মুখে। ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, তোমার শোয়ার জায়গা কোনটা, নিচে না ওপরে? আপনি থেকে তুমিতে নেমে এসেছিলেন মহিলা। বয়সের সুযোগ তাকে নিতে দিল দিয়া। বলল, ওপরে। ভদ্রমহিলা মাথা নাড়লেন। ও বাবা, ওপরে শুলে আমার মনে হবে যে কোনো মুহূর্তে পড়ে যাব। এই যে ভাই, আপনি ওপরে শুলে খুব অসুবিধে হবে? প্রশ্নটা যাকে করা হলো সে এবার তাকালো। প্রথমে অবাক হওয়া, তারপর একটু অবিশ্বাস, শেষে নিঃসন্দেহ হয়ে মাথা নাড়া। না না, আমার অসুবিধে হবে না। তাহলে তাই ভালো। তুমি নিচে এসো, উনি ওপরে উঠে যাচ্ছেন। কোনো দরকার নেই, আমি ওপরেই শোবো, দিয়া বলল। না না, অত পরিশ্রম করতে হবে না। ভদ্রমহিলা মাথা নাড়লেন। ভদ্রলোক বললেন, আশ্চর্য, উনি যখন চাইছেন। তুমি থামো তো। শোনো, তুমি নিচে শুলে আমি পাশ ফিরলেই তোমাকে দেখতে পাবো। আমার অস্বস্তি হবে না। হেসে ফেললেন ভদ্রমহিলা। চন্দ্রনাথ হেসে ফেলল। আপনি উদ্বিগ্ন হবেন না, ওপরে শুতে আমার ভালোই লাগবে। ভদ্রমহিলা বললেন, তাহলে খাওয়া দাওয়া করে নিন। ওটা হয়ে গেছে। তারপর রেল কোম্পানি দেওয়া বালিশ কম্বল নিয়ে ওপরে উঠে গেল। এতক্ষণ নিঝুম হয়ে বসেছিল দিয়া। মানুষটাকে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে তার, কিন্তু কথাবার্তার আচরণে একটিবারও মনে হয়নি তাকে চিনতে পেরেছে। সত্যি কি পারেনি? সে ঠিক করল এক ঘুমে রাতটা কাটিয়ে দেবে। নিউ জলপাইগুড়িতে নেমে তো দুজনে দুদিকে চলে যাবে। 4জনেই শুয়ে পড়ার আগে আলো নেভানো হলো। পাশের একতলার বাঙ্কে শোয়া ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, কি গো, ঘুমিয়ে পড়লে? নাম? নামটাই জিজ্ঞাসা করা হয়নি। দিয়া। আমার নাম প্রভাতী মুখার্জি। উনি রেভিনিউ সার্ভিসে ছিলেন। ও, বোলপুরে তুমি একাই থাকো? হ্যাঁ। মা বাবার কাছে যাচ্ছ? হ্যাঁ। দিয়া জবাব দেওয়ার সময় বিরক্ত হচ্ছিল। ঠিক তার ওপরের বাঙ্কে শুয়ে থাকা লোকটা নিশ্চয়ই কান খাড়া করে আছে। হঠাৎ ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, দেখে তো বুঝেছি বিয়ে করনি। তেমন কোনো বন্ধু আছে নাকি? এবার মজা লাগলো দিয়ার। কেন? না, যদি না থাকে তাহলে তোমার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করতাম। আমার বোনের ছেলে থাকে আমেরিকা। তার ইচ্ছে খাঁটি বাঙালি মেয়েকে বিয়ে করবে। ভদ্রমহিলা বেশ সিরিয়াস। তোমার যদি আপত্তি না থাকে। দিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভদ্রলোক খুব উদার তো। কেন, তোমার কোনো কেস আছে নাকি? হ্যাঁ, আমার একবার বিয়ে শুরু হয়েছিল, শেষ হয়নি। শেষ না হলে ওটাকে বিয়ে বলে না, তাই না? তবে ব্যাপারটা তো আগে জানিয়ে দেওয়া দরকার, তাই বললাম। কথাগুলো বলেই আধো অন্ধকারে দিয়া বুঝতে পারল ভদ্রমহিলা ওপাশ ফিরে শোলেন।
সে হেসে ফেলল। আর মুখ খুলবেন নাইনি, কিন্তু উপরে যিনি শুয়ে আছেন তার কানে নিশ্চয়ই ওই কথাগুলো ঢুকেছে। ঢুকুক। চেনে ভালো ঘুম হয় না, তবু প্রায় 8টা পর্যন্ত দিয়া শুয়ে থাকল, কারণ অন্য যাত্রীরা ওঠেনি। লেট করে না থাকলে আর 8 ঘন্টার মধ্যেই নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাওয়ার কথা। দিয়া উঠল, তোয়ালে নিয়ে টয়লেটে গেল। একটু ধাতস্থ হয়ে বাইরে বেরিয়ে মনে হলো এক কাপ চা খেলে ভালো লাগবে। এই জায়গাটা শীততাপ নিয়ন্ত্রণে নেই। ঘুম হয়েছে? প্রশ্নটা শুনে চমকে তাকালো দিয়া। চন্দ্রনাথ এসে দাঁড়িয়েছে। এড়িয়ে যাওয়ার কোনো মানে হয় না। দিয়া মাথা নাড়ল। হ্যাঁ, না হওয়ার তো কোনো কারণ নেই। অনেকের দেখেছি ট্রেনে ঘুম হয় না। চন্দ্রনাথ বলল, হতে পারে। এই সময় একটি চাওয়ালাকে ওপাশের করিডোর দিয়ে এগিয়ে আসতে দেখে দিয়া বলল, চা দাও তো। লোকটা ঝটপট 2টো গ্লাসে চা ঢেলে দুজনের দিকে এগিয়ে দিল। চন্দ্রনাথ বলল, আমি তো চা চাইনি। চাওয়ালা বলল, ঢেলে ফেলেছি বাবু, খেয়ে নিন। দিয়ার রাগ হলো। কেন, চা খাওয়া হয় না? খুব কম। কত হয়েছে ভাই? চায়ের গ্লাস নিয়ে চন্দ্রনাথ জিজ্ঞাসা করল। ওকে আমি ডেকেছি, আমার ব্যাগটা ভেতরে আছে। তুমি ভাই ভেতরে গিয়ে দাম নেবে। ঠিক আছে দিদি। চাওয়ালা ভেতরে ঢুকে গেল। ট্রেন চলছে, তার দুলুনি সামলে চায়ে চুমুক দিতে হচ্ছে। চন্দ্রনাথ জিজ্ঞাসা করল, চাকরি করতে কেমন লাগছে? চাকরি? খবরটা কে দিল? ওই যে শুনলাম মহিলাটি তো খবর নিচ্ছিলেন। ওহো, ভালোই, যেমন লাগা উচিত। অনেকদিন হয়ে গেল? কয়েক মাস। প্লাস্টিকের গ্লাস জানালা দিয়ে বাইরে ফেলে ভেতরে ঢুকে গেল দিয়া। চায়ের ছেলেটিকে দাম মিটিয়ে দিয়ে বসতেই দেখল ভদ্রমহিলা জিনিসপত্র গোছকাজ করছেন। গত রাতে যেভাবে কথা শুরু করেছিলেন তার সঙ্গে এখনকার ভাবভঙ্গি কোনো মেল নেই। চন্দ্রনাথ ফিরল, একটু দূরত্ব রেখে বসল। মহিলা তার দিকে তাকাচ্ছেনই না। দিয়া জিজ্ঞাসা করল, ট্রেন কি লেটে যাচ্ছে? ভদ্রলোক ঘড়ি দেখলেন। চন্দ্রনাথ বলল, 15-20 মিনিট। 15-20 মিনিট? জলপাইগুড়ি লোকালটা পাওয়া যাবে? ওটা না পেলে তো বেশ ঝামেলা হবে। দিয়া বলল, ঝামেলা আর কি, রিক্সা নিয়ে সোজা জলপাইগুড়ির মোড়ে গিয়ে বাস ধরতে হবে। ট্রেনটা পেলে সুবিধে। ছুটি কতদিনের? এই কটা দিন। বাড়ির আবহাওয়া এখন কেমন? জানি না, সময় সবচেয়ে বড় ওষুধ, ঠিক সামলে দেয়। ঠিকই। চন্দ্রনাথ মাথা নাড়ল। ভদ্রমহিলা এবার মুখ তুলে তাকালেন। তিনি যে খুব অবাক হয়ে গিয়েছেন তা বোঝা যাচ্ছিল। কিন্তু ততক্ষণে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। কুলিদের হাঁকাহাঁকি, চিৎকার ইত্যাদির মধ্যে দিয়ে দিয়াকার ব্যাগ নিয়ে নিচে নামল। চন্দ্রনাথও তার ব্যাগ নিয়ে নিচে নেমে একজন রেলের লোককে জিজ্ঞাসা করে মাথা নাড়ল। ঝামেলাটা হলোই মানে? দিয়া তাকাল। লোকালটা বাতিল হয়েছে আজ। রিক্সা করে বাস রাস্তা পর্যন্ত যেতে হবে। কথা না বাড়িয়ে ওভারব্রিজের দিকে এগিয়ে গেল দিয়া। যথেষ্ট হয়েছে। এর বেশি কথাবার্তা সদ্য চেনা কোনো সহযাত্রীর সঙ্গে কেউ বলে না। চন্দ্রনাথ পিছন পিছন আসছে কিনা তা সে মুখ ঘুরিয়ে দেখল না। জলপাইগুড়ির লোকাল ট্রেন বন্ধ হওয়ার বাইরে তখন বেশ ভিড় জমেছে। সুযোগ বুঝে রিক্সাওয়ালা ভাড়া বাড়িয়েছে। ট্যাক্সি বা অটোয় যেতে হলে শিলিগুড়ি শহরে যেতে হবে। এইটুকু পথ কেউ যাবে না। খুব অসুবিধে না হলে আমার সঙ্গে যেতে পারেন। চন্দ্রনাথ পাশে এসে দাঁড়াল। আপনি তো শিলিগুড়ি যাবেন? হ্যাঁ, এখন জলপাই মোড়ে গিয়ে বাসে জায়গা পাবেন না। শিলিগুড়ি স্ট্যান্ড থেকে ওঠা যেতে পারে। আমি একটা অটোকে ম্যানেজ করেছি। চন্দ্রনাথ বলল, না থাক, আমি একা যাচ্ছি। আপনি গেলে আমার কোনো অসুবিধে হবে না। অবশ্য আপনার যদি আপত্তি থাকে তাহলে আলাদা কথা। চন্দ্রনাথ হাসল। দিয়া মনস্থির করতে পারছিল না। শেষ তো বলল, আমি ভাড়াটা শেয়ার করব। বেশ তো। অতএব অটোয় উঠল ওরা। পাশাপাশি, কিন্তু দুজনের মধ্যে প্রায় 1 ফুটের দূরত্ব। কেউ কোনো কথা বলছিল না। বিভিন্ন পাড়ার মধ্য দিয়ে গলি উপগলি পেরিয়ে অটো ছুটছিল রাস্তা বাঁচাতে। চন্দ্রনাথ একসময় অটোওয়ালাকে বলল, আগে এয়ারভিউ হোটেলে চলো। এই যে বললেন হাসপাতাল পাড়া, বেশি ভাড়া লাগবে। বেশ তো, নিও।
চন্দ্রনাথ বলল। আরো কিছুক্ষণ চুপচাপ। চন্দ্রনাথ জিজ্ঞাসা করল, ফেরার টিকিট হয়ে গেছে? হ্যাঁ, দিয়া জবাব দিল। তারপর জিজ্ঞাসা করল, আপনার? না। আপনার বাবা অনেকদিন আগে একটা চিঠি লিখেছিলেন আমার বাবাকে, আর তারপর থেকেই বাবা আমাকে লিখছেন আসার জন্য, ওই বিয়ে নিয়ে একটা আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছতে। পশ্চিমবাংলায় তো মেয়েদের স্বাধীনতা কম। আমার ঘটনা জানার পরও অনেক মেয়ের বাবা বাড়িতে প্রস্তাব পাঠিয়েছিলেন, অথচ দেখুন কাল রাত্রে আপনি ভদ্রমহিলাকে উদারতার কথা বলতেই তিনি পাল্টে গেলেন। পাত্রীর ব্যাপারে আমেরিকান পাত্রও কিরকম অনুদার। হ্যাঁ, কিন্তু ভাববেন না এই নিয়ে আমার কোনো আফসোস আছে। ধন্যবাদ। ধন্যবাদ কেন? ব্যতিক্রম তো খুব কম চোখে পড়ে। চন্দ্রনাথ বলল, এসে গেছে। ওরা অটো থেকে নামলো। ভাড়া জিজ্ঞাসা করে অর্ধেক ভাড়া এগিয়ে দিল দিয়া। চন্দ্রনাথ জিজ্ঞাসা করল, দিতেই হবে? নিশ্চয়ই। টাকাটা দিয়ে দিয়া বলল, অভিনন্দন। কেন? ভুলটাকে ছেড়ে ফেলে সঠিক পথে হাঁটছেন বলে। ছেড়ে ফেলে দেওয়া এতই সহজ? সেটা বলতেই তো শিলিগুড়িতে এসেছি। আপনার বাস এসে গিয়েছে। চন্দ্রনাথ হাত দেখালো ড্রাইভারকে। দিয়ার কিরকম গোলমাল হয়ে গেল। সে বলল, এটাই বড্ড ভিড়, পরের বাসটায় যাব। আপনার দেরি হয়ে যাবে না তো? চন্দ্রনাথ মাথা নাড়ল। একটুও না। ব্যাস বন্ধুরা, শেষ হলো আমার আজকের গল্প। সামাজিক টানাপোড়েন এবং হালকা ভালো লাগার এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার আজকের নিবেদন। বন্ধুরা, আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা ছোট্ট লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন আমার এগিয়ে যাওয়ার মূল পথেও। দেখা হবে পরবর্তী দিনে একটি নতুন গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাথে রাখুন আমার চ্যানেল প্রচেষ্টায় রেবাকে।